গুড ইভিনিং স্টুডেন্টস, ক্লাস 8-এর ভৌত বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে তোমাদের দুটি বিষয় নিয়ে বলবো। একটা হচ্ছে ঘর্ষণের ফলে আধানের উদ্ভব হয় কেন। আগের দিন কুলম্বের সূত্র পড়েছিলাম, সেখানে তোমরা দেখেছো কুলম্বের সূত্র প্রমাণও করেছিলাম। সেখান থেকে তোমাদের বলেছিলাম যে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর আরও একটি বিষয় আছে এর সাথে, যে আমাদের পরিবেশের যে চারপাশে বস্তুগুলি আছে সাধারণভাবে সেগুলো কি আধানহীন বা নিস্তড়িত হয় কেন। এই প্রসঙ্গে বলা দরকার যে সমস্ত পদার্থই কি দ্বারা তৈরি? পরমাণু দ্বারা তৈরি। পরমাণু দ্বারা তৈরি, এটা আমরা ক্লাস 7-এ জানি, 7-এ পড়েছিলাম পরমাণুর ধারণাতে। এবং পরমাণু শব্দের অর্থ আমরা জানি অ্যাটমস থেকে এসছে, ইংরেজি শব্দ পরম অণু অর্থাৎ আদি অণু। তো সমস্ত পদার্থর শেষ দশা হচ্ছে কিন্তু পরমাণুতে গিয়ে বিলীন হয়ে যাওয়া। তো পদার্থ, এই যে পরমাণু, পরবর্তীকালে পরমাণু তর কণাতে আমরা ভাগ করেছিলাম তিনটি স্থায়ী কণা। একটা হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটি কণার মধ্যে এটা হচ্ছে নেগেটিভ চার্জবাহী, এটা হচ্ছে পজিটিভ চার্জবাহী, প্লাস বি এরকম লিখলাম এটা, আর এটা হচ্ছে নিস্তড়িত। এর কোনো চার্জ থাকে না। এর মধ্যে আমরা জানি যে প্রোটন আর নিউট্রন এরা দুজন কিন্তু নিউক্লিয়াসে থাকে। পরমাণুর গঠনটা দেখবে তোমরা, লক্ষ্য যদি করো, এটা যদি নিউক্লিয়াস হয় এখানে প্রোটন আর নিউট্রন থাকে, ঠিক আছে? এটা যদি নিউক্লিয়াস হয় আর চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে কক্ষ বরাবর, ওকে? এখানে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখানে দুটো ইলেকট্রন থাকবে, পরের কক্ষে করা থাকবে 8টা। এটা তোমরা পরে জানবে তোমরা পরমাণুর গঠনে ক্লাস। এগুলো অনেকে জোড়ায় জোড়ায়ও লেখে, কাছাকাছি অবস্থা থাকে, দুটো দুটো করে এভাবেও আঁকা যায়। তো দেখো 8টা আমি এঁকেছি, আর প্রথম কক্ষে যেটা আছে সেটা দুটো আছে। ইলেকট্রনগুলো কক্ষ বরাবর এবং ঘুরতে থাকে। আর এর ভেতরে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভেতর থাকে প্রোটন আর নিউট্রন, মানে P11 আর N01 এর ভেতরে থাকে। কারণ আমরা নিউক্লিয়াস থেকে প্রোটন আর নিউট্রনকে কিন্তু আলাদা করতে পারবো না, কারণ এটা এতটাই কম্প্যাক্ট সিচুয়েশন থাকে, এত ক্ষুদ্র জায়গার মধ্যে থাকে, তার মধ্যে কত সংখ্যক প্রোটন আছে কত সংখ্যক নিউট্রন আছে আমরা কিন্তু কেউ কিন্তু কাউন্ট করতে পারি না। আমরা সেটা থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে আমরা ধরে নেওয়া হয় যে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সঙ্গে সমান, অর্থাৎ কোনো পরমাণুর মধ্যে যত সংখ্যক ইলেকট্রন থাকে ঠিক তত সংখ্যক প্রোটন বর্তমান। এই জন্যই আমরা কি বলি, পরমাণু হচ্ছে ওভারঅল কিন্তু নিউট্রাল এবং নিস্তড়িত। পরমাণুর মাথায় এমনিতে কোনো চার্জ থাকে না। যখন পরমাণুগুলোর কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে, তখন সেগুলো আয়নে পরিণত হয়। অর্থাৎ সেই আয়নগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে। যখন আয়নে পরিণত হয় তখন পদার্থের ধর্ম অনুযায়ী যারা ধাতু হয় সেগুলো ক্যাটায়ন হয়, এবং যারা অধাতু হয় সেগুলো অ্যানায়ন হয়ে যায়। এই ধাতু আর অধাতুর মধ্যে তখন কিন্তু কি হয়, একটা যৌগ তৈরি করে একসাথে বিক্রিয়া করে। আবার অধাতু অধাতুর মধ্যেও কিন্তু যুক্ত হয়ে কি হয়, যৌগ গঠন করে। তো এই তো গেল পরমাণুর গঠন সম্পর্কে একটা প্রিলিমিনারি কনসেপ্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, এই পরমাণু থেকে যে কক্ষী ইলেকট্রনগুলো ঘটছে সেখানে কিন্তু আমরা ইজিলি এগুলো কি করতে পারি, আমরা বের করে দিতে পারি, আবার অ্যাডও করাতে পারি। অর্থাৎ কোনো কক্ষ থেকে কোনো ইলেকট্রন এখানে যুক্ত হতে পারে, আবার এটা বেরিয়েও যেতে পারে, ঠিক আছে? এটা করতে পারি, কিন্তু প্রোটন আর নিউট্রনকে কিন্তু কখনো আলাদা করতে পারি না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে ঘর্ষণের ফলে আধানের উদ্ভব হচ্ছে কেন। আসলে কি হয়,
শুনে নাও এটা, জাস্ট 2 নম্বরের প্রশ্ন এটা। আসলে দুটি ভিন্ন পদার্থের তৈরি যে বস্তুকে যদি আমরা ঘষি তাহলে একটি বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, ফলে সেই বস্তুতে ইলেকট্রনের সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা বেশি হয়ে পড়ে। যেমন দেখো, যদি হাইড্রোজেন এখান থেকে H, যদি আমরা একটা ইলেকট্রন H থেকে H প্লাস যদি করতে চাই, তখন কি করব? ইলেকট্রন কি করবে? ছেড়ে দেবে, ইলেকট্রন বর্জন করলো। ওকে, ইলেকট্রন যদি বর্জন করে তখন কি হয়ে যাবে? এটা H প্লাস। অর্থাৎ ইলেকট্রন বর্জন করার অর্থ হচ্ছে এর মধ্যে ইলেকট্রন কিন্তু কমে গেছে, অর্থাৎ ইলেকট্রন কম আছে। তখন এখানে কি হবে? পজিটিভ চার্জ, ধনাত্মক বা ক্যাটায়ন সৃষ্টি হবে। এটা হচ্ছে ক্যাটায়ন বলি আমরা। ঠিক একই রকমভাবে যদি হাইড্রোজেন, সাপোজ হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন কি হবে? H মাইনাস। তখন কিন্তু এখানে H মাইনাস, অর্থাৎ এখানে ইলেকট্রন অধিক পরিমাণে আছে। এটা তো নিস্তড়িত পরমাণু, একটা ইলেকট্রন গ্রহণ করলো মানে কি? তখন ইলেকট্রন পরিমাণ এখানে বেশি আছে। বোঝা গেল? তাহলে দেখো, প্রোটন সংখ্যা বেশি হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে? ফলে বস্তুটি ধনাত্মক আধানে আহিত হয়। ওকে, ধনাত্মক আধানে আহিত হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইলেকট্রনটা ছাড়লো, এই ইলেকট্রনটা কোথায় যায়? তাহলে অন্য আরেকটা পদার্থ আছে, দুটো বস্তুর মধ্যে তো ঘর্ষণ হয়, তাহলে অন্য পদার্থটি কি হয়? ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। তাহলে নিশ্চয়ই কি হয়? এই যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো দ্বিতীয় বস্তুর পরমাণুতে যুক্ত হয় এবং স্বাভাবিকভাবে কি হয়? ওই পদার্থের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা বৃদ্ধি পায়। তখন ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা থেকে বেড়ে যায়। তো আমি এখানে সেম এলিমেন্ট নিয়ে দেখিয়েছি। সাপোজ এখানে আমি যদি একটা অন্য পদার্থ নিই, Cl, তো Cl তো প্লাস ই গ্রহণ করলো, Cl মাইনাস। ওকে, তাহলে দেখো এখানে Cl মাইনাস হলো। তাহলে এই ইলেকট্রনটাই গ্রহণ করতে পারে সে, যখন Cl পরমাণু কাছাকাছি অবস্থায় থাকবে। যদি H পরমাণুর কাছাকাছি অবস্থায় নিয়ে আসি, সেই ইলেকট্রন বর্জন করে H প্লাস করলো। ঠিক একই রকমভাবে এই ইলেকট্রনটাই এ গ্রহণ করলো, প্লাস ই। অবশ্যই ইলেকট্রনের মাথায় মাইনাস চার্জ দিবে। এটা প্রকৃতি অনুযায়ী, এটা ইলেকট্রনের প্রকৃতি, আমরা নেগেটিভ। তাহলে বুঝতেই পারছো যে পদার্থের ইলেকট্রন সংখ্যা দেখো এক্ষেত্রে বেশি হয়ে গেছে। এখানে নিউট্রাল পরমাণু, এটা ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে গেছে এবং তার মাথায় মাইনাস চার্জ হয়েছে। বোঝা গেল? তাহলে এই যে ঘর্ষণের ফলে আধান উৎপন্ন হচ্ছে, ঠিক একই রকমভাবে আমরা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষায় দেখেছিলাম যে যেটা সেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষাতে যে লিস্টটা আমি তোমাদের বলেছিলাম, সেই লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে যেটা উপরে আছে সেটা কি হচ্ছে? পজিটিভ আধান, আর যেটা হচ্ছে নিচে আছে সেটা হচ্ছে কি? নেগেটিভ হচ্ছিল, তাই তো? তাহলে পরীক্ষা থেকে কি হচ্ছে? তড়িতের প্রকৃতি সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা লাভ করেছিলাম। দুই জাতীয় তড়িৎ আধানের নামকরণ করা হয়েছিল, একটা ধনাত্মক তড়িৎ, একটা ঋণাত্মক তড়িৎ, তাই তো? তাহলে পশম, কাঁচ, কাগজ, রেশম বা সিল্ক, কাঠ, মানুষের দেহ, ধাতব পদার্থ, এই যে লিস্টটা ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের, সেখানে আমরা দেখেছিলাম যেটা উপরে থাকছে সেটা পজিটিভ, আর যেটা নিচে থাকছে সেটা নেগেটিভ আধান লাভ করছে। ওকে, এটা একটা ধারণা তৈরি করা হয়েছিল, যে এই লিস্টটা তৈরি করা হয়েছিল। তো পরবর্তীকালে কুলম্বের সূত্রের মাধ্যমে আমরা সেটা পরিমাপ করেছিলাম। আর এটার অ্যান্সারটা তোমরা এইভাবেই লিখবে যে একটাতে কি হচ্ছে? প্রোটনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে এবং সেখানে আধানে আহিত হচ্ছে ধনাত্মক আধান, আর একটা অপরটাতে কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং সেখানে ঋণাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। এই জন্যই কী হয়েছে? ঘর্ষণের ফলে আধানের উদ্ভব হয়। ওকে, আর আমাদের চারপাশের যে বস্তুগুলো সেগুলো কি হচ্ছে? সাধারণভাবে আধানহীন বা নিস্তড়িত হয় কেন? এই দুই প্রকার অ্যাকচুয়ালি কি হয়, তোমাদের যে বস্তুগুলো সাধারণভাবে নিস্তড়িত হয় কারণ কোনো বস্তু কি হয়? পরমাণু দ্বারা তৈরি। তো পরমাণুর মধ্যে যত সংখ্যক ইলেকট্রন থাকে ঠিক তত সংখ্যক প্রোটন থাকে। সেই ইলেকট্রন ও প্রোটনের যে পরিমাণটা সেটা সমান হওয়ার জন্যই পরমাণু ওভারঅল কি হয়? নিউট্রাল হয়, ওভারঅল নিউট্রাল হয়। ওকে,
ছাত্ররা, আজকের পরবর্তী বিষয় দেখো যে আমরা দুই ধরনের যে তড়িৎ বল পেয়েছি, সেখানে দুই প্রকার আধান পেলাম। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, তাই তো? তো এই পজিটিভ এবং নেগেটিভ এই দুই প্রকার আধান পরস্পর বিপরীতধর্মী। এবার যদি পরস্পরের কাছাকাছি সমধর্মী আধান আসে, তখন সেক্ষেত্রে বিকর্ষণ হবে একই রকমভাবে। আর যদি বিপরীতধর্মী আধান আসে, তখন কি হবে? আকর্ষণ বল কাজ করবে তাদের মধ্যে। তাহলে সেখানে আমরা এই তড়িৎ বলের প্রভাবে আমরা গতি কীরকমভাবে ডিপেন্ড করে, সেটা আমরা পরমাণুর গঠন থেকেই আমরা দেখতে পারি। আমরা দেখেছিলাম যে পরমাণুর নিউক্লিয়াস অতি ক্ষুদ্র স্থানে থাকে এবং ক্ষুদ্র স্থানের মধ্যে পরমাণুর বা সমস্ত ভর সংস্থাপিত থাকে, এই জন্য একে বলা হয় পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। প্রোটন থাকে বলে, এবং নিউট্রন থাকে। নিউট্রন তো তোমরা জানো, নিস্তড়িত কণা। তো প্রোটন ধনাত্মক চার্জবাহী কণিকা। তাহলে ওভারঅল নিউক্লিয়াস যেটা হয় সেটা হচ্ছে প্রোটন ধর্মী বা পজিটিভ চার্জ, তাই তো? এখানে প্রচুর পরিমাণে কিন্তু পজিটিভ চার্জ আছে ভেতরে। তাহলে ইলেকট্রনগুলো কি চাইবে? ইলেকট্রনগুলো তো নেগেটিভ তড়িৎধর্মী। তাহলে ইলেকট্রনগুলো কি চাইবে? সবসময় কিন্তু নিউক্লিয়াসের দিকে আসতে চাইবে। ওই জন্যই যে বেঁকে গিয়ে যে কক্ষটা তৈরি হচ্ছে, এই কক্ষটা তৈরি হচ্ছে এই আকর্ষণ বলের প্রভাবের জন্য, নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবের জন্য। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, তাহলে তো নিউক্লিয়াসের গায়ে পড়ে যাওয়ার কথা, তাহলে নিউক্লিয়াসের গায়ে ইলেকট্রনগুলো পড়ে না কেন? কারণ ইলেকট্রনগুলো নিজেও কিন্তু ঘুরছে। ইলেকট্রনগুলোর রোটেশনাল এনার্জি আছে। সেই রোটেশনাল এনার্জির ফলে এক ধরনের অপকেন্দ্রিক বল তৈরি করে। তাহলে এটা যদি অভিকেন্দ্রিক বল হয়, যেটা কেন্দ্রের দিকে টানছে, সেটা হচ্ছে অপকেন্দ্রিক বল। এই অপকেন্দ্রিক বলগুলোর কি হয়? এমন হয় যে অপকেন্দ্রিক বলটা অভিকেন্দ্রিক বলের সাথে সামঞ্জস্য হয়ে যায়। অর্থাৎ এতগুলো ইলেকট্রন ঘুরছে, তাই তো? ইলেকট্রন ঘুরে তার যে গড় তোমার ফোর্সের পরিমাণ, সেই ফোর্সের পরিমাণটা কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে অভিকেন্দ্রিক বলের সাথে। এই অভিকেন্দ্রিক বল অপকেন্দ্রিক বল পরস্পর সমান হয়ে যাওয়ার জন্য ইলেকট্রনগুলো একটা সুনির্দিষ্ট কক্ষপথে কিন্তু আবর্তন করছে। ওকে, তাহলে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তোমাদের আজ সম্পর্কে যে ধারণা, তোমাদের প্রিলিমিনারি কনসেপ্ট, তোমাদের এই অধ্যায়টি ক্লাস 8-এর সিলেবাস অনুযায়ী এই অধ্যায়টি কিন্তু কমপ্লিট হলো আজকে। ওকে, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর খুব শিগগির তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসও নেওয়া হবে। এই অধ্যায় থেকে যা যা প্রবলেম থাকবে তোমরা আমাকে বলবে। ওকে, গুড বাই ক্লাস। সবাই ভালো থেকো।